ভারত যদি মনে করে বিগত ১৬ বছরের যে খেলা বাংলাদেশে খেলেছে, বাংলাদেশ তাদের যেহেতু আজ্ঞাবহ একটি সরকার ছিল, এখনো যদি তারা মনে করে সেরকম ভাবেই আমাদের সাথে খেলবে, তাহলে ভারত চরম পরিণতি তাদের বুক করতে হবে ভারতের। আমি এই কথাটা এই জন্যই বলছি যে বাংলাদেশের আহ, ভারতের প্রত্যক্ষ মদদে এবং প্রত্যক্ষ সহযোগিতা বাংলাদেশে শেখ হাসিনা গত ১৬ বছরে বিনা ভোটে কোন রকম নির্বাচন ছাড়া কিংবা কোনো কোনো ক্ষেত্রে সিলেকশন করে কিংবা কোনো কোনো ক্ষেত্রে দিনের ভোট রাতে কিংবা ডামি নির্বাচন করে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা এখানে স্বৈরাচার হয়ে উঠার সে সুযোগ পেয়েছিল। শুধু স্বৈরাচার নয়, সে ফেসিবাদী হয়ে উঠেছিল। বাংলাদেশের মানুষকে খুন গুম অপহরণ, অর্থাৎ তার মতের ভিন্ন হতে পারে বা তার মতের বিরুদ্ধে গেল এই রকম যে কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে তাকে জেলে ঢুকানো হয়েছে, গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে, খুন করা হয়েছে। এটা শুধু খালি যে আপনার রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেই এরকমটা করা হয়েছে তা কিন্তু নয়। আমরা দেখেছি একজন সাংবাদিক পর্যন্ত তার হাত থেকে রেহাই পায়নি। এদেরকে কে, অর্থাৎ এই রেজিমকে সবচেয়ে বেশি প্রত্যক্ষভাবে, সবচেয়ে বেশি বলতে এককভাবে ভারত এই কাজটা করেছে, তাদেরকে সহযোগিতা করে প্রত্যক্ষভাবে। এখানে বাংলাদেশের জনগণের পাঁচ বোঝার চেষ্টা করেনি, বাংলাদেশের জনগণ কি চায় সেটাও চেষ্টা করেনি, বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক করার চেষ্টাও করেনি। শুধু সব ডিম রেখেছিল শেখ হাসিনার জুড়িতে বা আওয়ামী লীগের জুড়িতে। এখন আমরা যদি দেখি বাংলাদেশে সেই ১৬ বছরের স্বৈরাচারকে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা এখানে তাকে পতিত করেছে এবং পতিত করার পর এই শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনাকে যদিও অন্য কোনো দেশ আশ্রয় দেয়নি, আশ্রয় দিতে কোন রকম করেনি, বরং যুক্তরাষ্ট্র এবং ইউকে সহ বা ব্রিটেন সহ তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এখনো ভারতে আশ্রিতা তিনি। সেই শেখ হাসিনার দূষর হয়ে যদি, পতিত স্বৈরাচারের দূষর হয়ে যদি এখনো সে ভারত মনে করে বাংলাদেশের মানুষের সাথে সেই রকম আচরণটা করবে, তাহলে তাদের যে পরিণতিগুলো বুক করতে হবে সেগুলো কি বুক করতে হবে আমি আসি। শুকনা মৌসুমে আমরা দেখছি আমাদের ব্যারেজগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে পানি থেকে, ন্যায্য হিস্সা থেকে আমাদেরকে বঞ্চিত করে আসছে। নদী একদিকে শুকিয়ে যায় শুকনা মৌসুমে, যার ফলে আমাদের মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের শস্য বা ফসল আমরা উৎপাদন করতে পারছি না। বর্ষা মৌসুমে সব ব্যারেজ খুলে দিয়ে বন্যার পানিতে ডুবিয়ে মারছে। আমি যদি আজকের সর্বশেষ তথ্য দেখি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের সংলগ্ন। বন্যা ৪৩টি উপজেলার ১,৮৯,৬৬৩ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এতে ১৭,৯৬,২৪৮ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে বন্যার পানিতে ডুবে ফেনী ফুলগাজীর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে, এমন তথ্য আমরা আজকে জানতে পেরেছি। একদিকে তোমরা আমাদেরকে পানিতে মারবা, আর একদিকে সীমান্তে মারবা, সেটা তো হবে না। সীমান্তে আমরা দেখেছি গত ১৬ বছরে সীমান্তে প্রায় মানুষ গুলি করে হত্যা করত। সীমান্তের ভিতরে এসে, বাংলাদেশের সীমানায় এসে তারা আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে হত্যা করেছে, এমন দৃশ্য আমরা দেখেছি সেই ফেলানির লাশ কাটাতারে ঝুলে থাকা, সেই ক্ষত আমাদের যায়নি। প্রত্যেকটা হত্যাকাণ্ডে ভারতকে জবাব দিতে হবে। হ্যাঁ, জবাব দিতে হবে, সেটা আন্তর্জাতিক আইনে জবাব দিতে হবে। কারণ এখানে শুধু খালি ভারত বাংলাদেশের সীমানা নয়, বিশ্বের যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের সীমানা রয়েছে। কোন দেশের সীমান্তে কি বা সীমানা এলাকায় কি এরকমটা ঘটেছে বা কোন দেশ ঘটিয়েছে? আমরা কি এরকম জানি? না, কখন হয় নাই, শুধু ভারত। তারপরেও এখানে যে তাদের রেজিম ছিল বা তারা আজ্ঞাবহ শেখ হাসিনা সরকার ছিল, সে কখনো এটি প্রতিবাদ করেনি, করতে নাই পারে সেটা তার ব্যাপার। কিন্তু ভারত যদি মনে করো যা তোমরা আগে যেভাবে চলছিল এখন ওইভাবে চলার চেষ্টা করবা, তাহলে তোমাদের পরিণতি, চরম পরিণতি তোমাদেরকে বুক করতে হবে। আমরা দেখছি দুই মৌসুমেই, এক শুকনো মৌসুমে আর একটা হচ্ছে বর্ষা, দুই মৌসুমেই আমরা অর্থনৈতিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি এই ভারতের কারণে। ভারত বাংলাদেশে পণ্য সরবরাহ করে ব্যবসা করছে। ভারতে বাংলাদেশের সবচেয়ে
সবচেয়ে বড় একটি বাজার ছিল। এই যে 7 জানুয়ারি যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের পর যখন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য বা পিনাকিদা যখন ভারত বিরোধী পণ্য বয়কটের আন্দোলনের ডাক দিলেন, তখন আমরা এই ব্যাপারে সচেতন হয়ে উঠি এবং আমরা ভারতের পণ্য বয়কট করতে থাকি। একই সঙ্গে আমরা সেগুলো ব্যাপকভাবে সামাজিক পর্যায়ে আমরা ছড়াতে আমরা সক্ষম হই। এখানে এই একটা বিষয়, তাদের ভারতের বাজার এখানে ছিল, এখনো যে একেবারে নাই তা বলা যাবে না, আছে। অন্যদিকে যদি দেখি, বিশ্বের 3য় রেমিটেন্স দেশ বাংলাদেশ ভারতের জন্য। ভারত বাংলাদেশ থেকে যে রেমিটেন্স নিচ্ছে সেটা বিশ্বের 3য় একটা রেমিটেন্স দেশ। এটা শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে অতীতে, কিন্তু এটা আর এখন সম্ভব হবে না। কেন হবে না? আমাদেরই তো অনেক শিক্ষিত তরুণ এখনো বেকার। এটা ভারত এটা পারবে না। যদিও ভারত এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে, সেই বিষয়ে আমি পরে আসবো। দীর্ঘ 16 বছর যাবৎ শেখ হাসিনাকে ক্ষমতা রেখে ভারত বাংলাদেশ থেকে এইভাবে যেসব ফায়দা লুটেছে, সেটা লুটার আর কোন রকম সুযোগ তাদের আসবে না। সর্বশেষ বাংলাদেশ সহ বিশ্ববাসী বিরুদ্ধে গিয়ে 7 জানুয়ারির একটি ডামি যে নির্বাচন নগ্নভাবে ভারত সাহায্য করেছে, তখন থেকে মূলত সবচেয়ে বেশি বাংলাদেশে মানে বিস্ফোরণ বা বিক্ষুব্ধ হয়ে ওঠে ভারতের বিরুদ্ধে জনগণ। এই বিস্ফোরণ এখনো ভিতরে ভিতরে আছে, বিস্ফোরণটা এখন বাইরে রূপ পায়নি। যেভাবে হাসিনার কে পতন করার জন্য রূপ পেয়েছিল, এটা যে ভারতের বিরুদ্ধে এই বিস্ফোরণ রূপ পাবে না, এমনটা কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারবেন না। আমরা যদি দেখি 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের পর বাংলাদেশের জনগণ যেভাবে ভারত বিরোধী হয়ে উঠেছে এবং পণ্য বয়কট করেছে, এবং এখন আমরা তিস্তা যে পানির হিস্সা সহ এবং আমাদের এখন ব্যারেজ খুলে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারা হচ্ছে, এই বিষয়গুলো ভারতের আসলে এই যে কর্মকাণ্ডগুলো, এইসব কর্মকাণ্ডে আমাদের সমস্ত দেশবাসী এখন বিক্ষুব্ধ ভারত বিরোধী। ভারত যদি এই পানি হিস্সা না দেয় এবং ফেসিবাদী শেখ হাসিনার দূষর হিসেবে আগের মতো চলতে থাকে, যেমনটা আমি একটু আগে বলেছি, তাহলে ভারতের যেসব পরিণতি বুক করতে হবে তা ভারতকে মনে রাখতে হবে। ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভারতকে খুবই পরিষ্কারভাবে আজ চিকেন নেক সহ 7 সিস্টার্স রাজ্যগুলো নিয়ে হুমকি দিয়েছেন। সর্বশেষ আমার একটি ভিডিওতে গতকাল আমি ভারতের উদ্দেশ্যে সেই চিকেন নেক এবং 7 সিস্টার্স নিয়ে কথা বলেছি, আপনারা একটু দেখে নিতে পারেন। এর আগেও আমি ভারতের উদ্দেশ্যে বলেছি যে ঢাকা এখন থেকে দিল্লিকে কোন রকম ভয় পাবে না, বরং দিল্লির উচিত ঢাকাকে ভয় পাওয়া। কেন পাওয়া উচিত? এই যে 7 সিস্টার্স যে রাজ্যগুলো, এখানে চিকেন নেক, আমরা যদি এদিক দিয়ে এমনি গলার চিকেন নেকটা কাইটে দিই, গলাটা কেটে দিই মুরগির, তখন চিকেন নেক 7 সিস্টার্স রাজ্যের কি হবে? অর্থাৎ 7টা যে রাজ্য এখানে আছে, আমরা তো দেখছি এইসব যে রাজ্যগুলো, আপনার মণিপুর, আমরা নাগাল্যান্ড যদি দেখি, আসাম, এগুলো তো বিদ্রোহ চলছে, এগুলো তো আন্দোলন চলছে এগুলোতে, তাই না? বাংলাদেশের আমাদের এই ছাত্ররা এই 2024 সালে বিশ্ববাসীকে যেভাবে জাগিয়ে মানে উঠার দৃশ্য দেখিয়েছেন, এখান থেকে আমরা দেখছি ইতিমধ্যে ইন্ডিয়া, পাকিস্তানে আমাদের বাংলাদেশি পতাকা নিয়ে পর্যন্ত সেখানে তারা মানে বিক্ষোভ করছেন। শুধু ভারত নয়, এটা সমগ্র বিশ্বই বা সমগ্র বিশ্বের প্রত্যেকটা শাসক এই বাংলাদেশ থেকে এই ছাত্রদের যে সর্বশেষ গণ অভ্যুত্থান, এটা যে সমগ্র বিশ্বের শাসকরা কিন্তু এখান থেকে এক ধরনের শিক্ষা নিয়েছেন। জনগণের বিরুদ্ধে গিয়ে, জনগণের উপর জুলুম করে, জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণকে হত্যা করে, খুন করে, গুম করে, ফেসিবাদী শাসন করে বা স্বৈরাচারী কোন রকম কর্মকাণ্ড করে টিকে থাকা যায় না। আসলে এটা স্থায়ী কোনো সমাধান নয়। আর শেখ হাসিনা যে কাজগুলো করেছিল, সেইগুলো চেয়েছিল সে আজীবন ক্ষমতা একবার। ভারত তার সকল সমর্থন শেখ হাসিনার সঙ্গে রেখেছে। আমরা গতকাল পরশুদিন দেখলাম ভারতে একসময় বাংলাদেশের হর্ষবর্ধন সিংলা, তিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, তারপরে ভারতের পররাষ্ট্র সচিব হয়েছিলেন তিনি এবং ভারতের থিঙ্ক ট্যাঙ্কস যারা নাকি ডিপ্লোমেসি বা কূটনৈতিক বিষয়গুলো, তারা বেশ উদ্বেগ প্রকাশ করছে তাদের উত্তর পূর্বাঞ্চল নিয়ে, অর্থাৎ 7 সিস্টার্স নিয়ে, সেটা নিরাপত্তার বিষয়টা। এই জন্য আমরা দেখলাম একটি অর্গানাইজেশনের মাধ্যমে
ভারত এই লোকগুলো সরকার জন্য একটি প্রস্তাবনা বা একটি প্রতিবেদন তৈরি করেছে যে বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য। তো বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করার জন্য যে বিষয়গুলো, হ্যাঁ, নতুন করে তাদের অবশ্যই সম্পর্ক করা উচিত। আমরাও চাই তাদের সঙ্গে সুন্দর একটি সম্পর্ক রাখতে, যেভাবে অন্যান্য অঞ্চলে আছে যে প্রতিবেশীর সাথে কি ধরনের সম্পর্ক হওয়া উচিত, ঠিক সমতার ভিত্তিতে। ঠিক সমতার ভিত্তিতে সম্পর্ক যদি তারা সেটা নিয়ে আসে, আমরা অবশ্যই গ্রহণ করব। কিন্তু তারা যদি এই যে এখন আমাদেরকে যেভাবে পানিতে ডুবিয়ে মারছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থনৈতিকভাবে, এবং এইখান থেকে তারা আবার অর্থনৈতিকভাবে ফায়দাও লুটবে বিভিন্নভাবে, এগুলো তো হতে দেওয়া যাবে না, এগুলো তো সম্ভব না। এখন দিন পাল্টে গেছে, ভারতের বোঝা উচিত এই যে জনগণ, যে ছাত্র জনতা শেখ হাসিনাকে যেভাবে বুক পেতে গুলিকে মানে শহীদ হয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছেন, তারা এই ভারতের সীমানা ভেঙ্গেও দিতে পারবে। এটা আমি পরিষ্কার করে এখানে বলতে চাই যে ভারতের সীমানা তারা ভেঙে দেওয়ার সক্ষমতা রাখেন। আর একটু যদি বলি, ভারতের যারা কূটনীতিক আছেন কিংবা ভারতে যারা পণ্ডিত ব্যক্তিত্ব আছেন, যারা নাকি রাষ্ট্র রাজনীতি এবং ডিপ্লোমেসি নিয়ে স্টাডি করেন, তা অবশ্যই জানেন যে বার্মা অ্যাক্ট নামে একটি অ্যাক্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেখানে কত বিলিয়ন, আমি সেখানে এটা বললাম না, 100 কত বিলিয়ন মার্কিন ডলার সেখানে একটা বিলও তারা করেছে, অনুমোদন করেছেন। তো সেই বার্মা অ্যাক্ট কি এখন বাস্তবায়ন কি হচ্ছে না? আমরা কি দেখছি না বার্মা অ্যাক্ট কি হচ্ছে? বার্মা অ্যাক্টের যে ব্যাপারটা যদি দেখি আমরা, তাহলে আমাদের মায়ানমারের যে আরাকান বা ওই যে রাখাইন যে রাজ্যগুলো, সেসব অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে কি হচ্ছে। তো এইখানে যে শুধুই এই বার্মা অ্যাক্টের কারণে শুধু খালি যে বার্মাই ক্ষতিগ্রস্ত হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনাদের যে 7 সিস্টার্স আছে, মণিপুর টনিপুর, ওই যে নাগাল্যান্ড যেগুলো আছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ভারতের উচিত তাদের নিজেদের চক্রা তেল দেওয়া। এখানে শেখ হাসিনা ক্ষমতা নেই, এই শেখ হাসিনা বাংলাদেশ ক্ষমতা আর কখনো আসবে এটা মনে করার সুযোগ নেই। কারণ বাংলাদেশের মানুষ দুইটা শাসন দেখেছে, একবার দেখেছে শেখ মুজিবের, পরে দেখেছে শেখ হাসিনার। যারা শেখ মুজিব দেখেনি, তার শেখ হাসিনার শাসন দেখেছে। শেখ হাসিনার চরিত্র কি বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার এখন। আর আগের মতো ভারত এখানে সেইভাবে কোন রকম কর্তৃত্ব এখানে স্থাপন করতে পারবে না। বরং ভারতের ভয় পাওয়া উচিত এখন বাংলাদেশকে, যদি তাদের 7 সিস্টার্স রাজ্যগুলিকে স্থিতিশীল রাখতে চায়। বাংলাদেশের মানুষ অনেক বিক্ষুব্ধ এই ভারতের বিরুদ্ধে, তারা খুব ক্ষুব্ধ। তারা যে কোনো মুহূর্তে চাইলে ভারতকে খণ্ড বিখণ্ড করে দিতে পারে। সেই বার্মাই অ্যাক্ট 2026-এ আমরা যে যারা নাকি রাষ্ট্র বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করি, আমরা সেই 26-এর দিকে তাকাতে হবে না। ভারত যদি আমাদের সাথে এমনই কাজ করে যায় যেভাবে পূর্বের সরকারের সাথে তাদের করেছে, তাদের সরকার আর কি, এটা বাংলাদেশের জনগণের সরকার ছিল না, ভারতের সরকার ছিল, সে আজ্ঞাবহ সরকারের কথা বলছি, যেভাবে করেছে যদি এইভাবেই এখানে করতে চায়, তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি যে চিকেন নেক সে চিকেন অর্থাৎ মুরগির গলা কেটে দিবে তখন। আর আমরা প্রয়োজনে, আমরা এতদিন তো আমরা আমাদেরকে ভাই তোমরা বুঝাইছো, এখন আমরা প্রয়োজনে সেই সব রাজ্যগুলোতে, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, সেগুলোতে আমরা প্রয়োজন সাহায্য করব। 7 সিস্টার্স তোমাদের ব্যাংকে তছনছ করে দিব আমরা। সুতরাং তোমাদের এই যে পরিণতি বুক করতে হবে, ভারতের ম্যাপ বা মানচিত্র যে তছনছ হয়ে যাবে, সেদিকেই বরং মোদী সরকারের, এই আরএসএস এবং বিজেপির মৌলবাদী সরকারের দৃষ্টি দেওয়া উচিত। আমার কথা এতক্ষণ শুনবার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।